আমরা এনকে ডিজিটালের পুরো টিম এসছি মানে রথ দেখা এবং কলা বেচা দুটোই করতে। আমরা এসছি পূর্ব মেদিনীপুরে। এখন এই মুহূর্তে আমরা আছি দীঘায়। আমাদের পুরো টিম আমরা পূর্ব মেদিনীপুরে যেমন ভোটের হাওয়া উত্তাপ মাপতে এসেছি, ভোটের হাওয়া কোন দিকে দেখতে এসেছি, তার সাথে সাথে আমরা কিন্তু কলা বেচার কাজটাও করছি, দীঘাও ঘুরে বেড়াচ্ছি এবং দীঘার হোটেল থেকেই আপনাদের জন্য অনুষ্ঠান নিয়ে আসছি। আজকের ভোটের হাওয়া তারকা প্রার্থীদের নিয়ে। ভোট এলেই বহু প্রার্থী আমরা দেখি, বিভিন্ন ফিল্ম স্টার, খেলোয়াড়, গায়ক, গায়িকা ইত্যাদি ইত্যাদি আমরা অনেক প্রার্থীদের দেখি, তারা নেমে পড়েন। সারা বছর রাজনীতিতে তাদের অস্তিত্ব থাকে না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না এবং বহু প্রার্থী তারা জেতার পরেও তারা অস্তিত্ববিহীন হয়ে যান, কোথায় যেন হারিয়ে যান। এরকম আমরা বারবার দেখে এসেছি। আবার তার পাশাপাশি দেখেছি এমন কিছু তারকা প্রার্থী আছেন যারা প্রার্থী হয়ে জিতে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। এমন উদাহরণও প্রচুর আছে। এই তারকা প্রার্থী নতুন কিছু নয়। আজকে আমরা তারকা প্রার্থীদের নিয়েই করব আলোচনা। নমস্কার, আদাব। আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ভোটের হাওয়া অনুষ্ঠান এনকে ডিজিটালে। আমি প্রবীর বিশ্বাস। ক্যামেরার সামনে হয়তো আমাকে দেখছেন, কিন্তু ক্যামেরার পেছনে আমাদের পুরো টিম দাঁড়িয়ে রয়েছে। আজকে আমাদের অনুষ্ঠান রেকর্ড তারা দেখছে। অনেকেরই রেকর্ড দেখার সুযোগ হয় না স্টুডিওতে, বেশিরভাগই ফিল্ডে কাজ করেন। আজ তারা সকলেই প্রায় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছেন। একজন শুধুমাত্র আসতে পারেননি, বাকি সকলেই আমরা এসেছি দীঘায়। সেখান থেকেই করছি আপনাদের জন্য ভোটের হাওয়া অনুষ্ঠান। দেখুন, ভোট আসলে আমরা দেখেছি যে বহু তারকা প্রার্থীদের ময়দানে নামতে। ভোটের আগে পরে তাদেরকে হয়তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু ভোট আসলে প্রচুর প্রার্থী নেমে পড়েন ভোট কুড়োতে এবং রাজনৈতিক দলগুলো এই প্রার্থীদেরকে মানে সামনে নিয়ে আসে, এরকম তারকাদের সামনে নিয়ে আসে ভোটে জেতার আশায়। বহু ক্ষেত্রে জিতেও যায়, বেশিরভাগ ক্ষেত্রেই জেতে, আবার বেশিরভাগ ক্ষেত্রে তারকারা হেরেও যান। তো এরকম বহু ভোটের প্রার্থী আমরা দেখতে পাই। তবে আপনি ভাবছেন হয়তো এটা একেবারে নতুন ট্রেন্ড, তৃণমূল আসার পর থেকেই পশ্চিমবাংলায় এটা হচ্ছে, না তা নয়। এর আগে আমরা ভিক্টর ব্যানার্জিকে প্রার্থী হতে দেখেছি বিজেপির টিকিটে। এর আগে আমরা অনুপ কুমার, বাংলা চিত্রতারকা, প্রয়াত চিত্রতারকা অনুপ কুমার এবং প্রয়াত চিত্রতারকা অনিল চ্যাটার্জিকে তাদের কিন্তু বামপন্থীদের হয়ে লড়তে দেখেছি। বুঝতে পারছেন যে তারকা প্রার্থী দেওয়া কিন্তু নতুন নয়। এটা তৃণমূলের আমদানি করা কোনো সংস্কৃতি নয়। এই আমদানি শুরু করেছিল বামেরা। তারপরে আমরা বাপিল হারিকে প্রার্থী হতে দেখেছি। এরকম বহু প্রার্থীকে আমরা প্রার্থী হতে দেখেছি, কিন্তু পরবর্তীকালে তারা ভোটে জিতেও মানুষের সাথে যোগাযোগ রাখেননি, ভোটে হেরে যাওয়ার পরেও রাখেননি। এরকমটাও আমরা দেখেছি। কিন্তু কয়েকজন প্রার্থীর নাম বলছি, আপনি বুঝতে পারবেন যে তারা ভোটে জেতার পরেও কিন্তু মানুষের পাশ থেকে সরে যাননি। যেমন শতাব্দী রায়, বীরভূমের প্রার্থী। তিনি এই নিয়ে সম্ভবত তৃতীয়বার সাংসদ পদের জন্য লড়ছেন। এর আগে তিনি জিতেছেন, তিনি কিন্তু মানুষের কাছ থেকে সরে যাননি। তার সেই চিত্র তারকা ইমেজটাকে সরিয়ে রেখে মানুষের পাশে তারা হেঁটেছেন, তিনি হেঁটেছেন অন্তত। আরেকজনের নাম বলতে ইচ্ছে করছে, তিনি হচ্ছেন প্রসূন ব্যানার্জি, অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়, মোহনবাগান রত্ন এবং দেশের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন, অলস্টার ক্লাবের সদস্য ছিলেন। তার ঝুলিতে অনেক রেকর্ড। সেই রকম একজন মানুষ যখন তিনি ভোটে লড়তে এলেন, ব্যক্তিগতভাবে তার সাথে সখ্যতা থাকার দরুন বহু জায়গায় তার অনুষ্ঠান কভার করার সুযোগ হয়েছে আমার। আমি দেখেছি কিভাবে সাধারণ মানুষের সাথে একেবারে মিলেমিশে যান। এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় একটা বিরাট গুণ যে তিনি প্রত্যেক কর্মীর নাম মনে রাখেন এবং প্রত্যেক কর্মীর খোঁজ খবরও নেন যেখানেই যান। অমুক লোক এলো না কেন, তমুক লোক কেন আসেনি, ও কোথায়, সে কোথায়, এটা কিন্তু প্রসূন ব্যানার্জি করে থাকেন। এবং জেতার পরেও তার নামে অভিযোগ বাবুন ব্যানার্জি করেছেন যে তিনি নাকি মানুষের সাথে যোগাযোগ রাখেননি। সর্বৈব একদম কোট আনকোট বলছি, বাবুন ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন। প্রসূন ব্যানার্জি যেভাবে মানুষের সাথে যোগাযোগ রাখেন
সেভাবে অনেক অনেক বড় বড় রাজনৈতিকবিদেরাও রাখেন না। এবং প্রসূন ব্যানার্জি আজকের দিনে দাঁড়িয়ে, তিনি চতুর্থবার প্রার্থী হচ্ছেন, আজকের দিনে দাঁড়িয়ে প্রসূন ব্যানার্জি কিন্তু একজন পাকা পোক্ত রাজনীতিবিদ হয়ে গিয়েছেন। এবং প্রথম দিকে প্রসূন ব্যানার্জির বক্তব্য শুনবেন, প্রথম দিকে তার আচার আচরণ দেখবেন খানিকটা তারকা সুলভ থাকলেও, কিন্তু আজকের প্রসূন ব্যানার্জি কিন্তু একেবারে অন্যরকম। তারকা সুলভ ভাবটা একেবারেই নেই, একেবারে মাটির মানুষ, কর্মী বৎসল একজন সাংসদ হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। দেব অধিকারী, দীপক অধিকারী, আপনারা শুনেছেন, বড় চিত্র তারকা, বাংলা সিনেমার 1 নম্বর নায়ক। তারপরেও তিনি হয়তো সংসদে কম গিয়েছেন, সংসদের বিতর্কে কম অংশগ্রহণ করেছেন, স্বীকার করছি, কিন্তু তিনি মানুষের পাশ থেকে সরে যাননি। এবং তার লড়াইটা পুরোটাই কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য। তিনি টিকিট পেয়েই প্রথম কথা বলেছেন যে আমি 3 বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করব। ঘাটালের ভূমিপুত্র এবং ঘাটালের মানুষের জন্য তিনি কতটা চিন্তিত সেটা কিন্তু তার প্রত্যেকটা কথাতে বোঝা যায়। আমরা আসবো আরো প্রার্থীদের নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, আমি শ্রী সজলকান্তি ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষাচার্য, বাস্তুশাস্ত্রবিদ, নিউমারোলজিস্ট। আমি প্রতি শনিবার সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব লাইভ প্রোগ্রামের জন্য, এবং আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো আমাকে দেবেন। আমি ইনস্ট্যান্ট ছক করে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। যারা এখানে, অনেক তো ফোন ঢুকবে, হাজার হাজার ফোন, যারা পার্টিসিপেট করতে পারবেন না তারা আমার যে মোবাইল নাম্বারটা যাবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন ডেটাগুলো। আমি পরবর্তীকালে সেখান থেকে আপনাদের কিন্তু উত্তর দেবো। প্রতি শনিবার মনে রাখবেন সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব জ্যোতিষ নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য। অবশ্যই আপনাদের আমন্ত্রণের প্রত্যাশায় রইলাম। নমস্কার। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আজকে আমরা আলোচনা করছি তারকা প্রার্থীদের নিয়ে। এরপর যে প্রার্থীর নামের কথা বলবো তিনি হচ্ছেন কীর্তি আজাদ। কীর্তির সাথে আমার প্রথম আলাপ 2020-তে সংসদ ভবনে গিয়েছিলাম, এবং সংসদ ভবনে তার সাথে প্রথম আলাপ হয়। অত্যন্ত আমুদে মানুষ, তিনি 3 বার এর আগে সাংসদ হয়েছেন, অর্থাৎ তাকে রাজনীতিতে নতুন বলা যাবে না। তিনি 3 বার সাংসদ হয়েছেন এবং তৃণমূলের টিকিটে এবার বর্ধমান দুর্গাপুর আসনে লড়ছেন। এইখানে লড়াইটা তার কাছে অনেকটা সহজ হতো যদি দিলীপ ঘোষ না দাঁড়াতেন। দিলীপ ঘোষ এই আসনে দাঁড়িয়ে লড়াইটাকে কিন্তু জমিয়ে দিয়েছেন। ফটো ফিনিশে কে জিতবেন না জিতবেন সে কথা আলোচনা করব না, কিন্তু কীর্তি আজাদ, তার পরিবারের যেমন একটা বিরাট মানে নাম আছে, একটা ঐতিহ্য আছে, সেই সাথে সাথে কীর্তিও কিন্তু একেবারে মাটির মানুষ। পশ্চিমবাংলারই একজন সাংসদ কীর্তির সাথে আমার প্রথম আলাপ করায় সংসদ ভবনে। শতাব্দী রায়ের সাথেও আলাপ আমার প্রথম সংসদ ভবনে ওই 2020-তেই। তো কীর্তির সাথে আলাপ করানোর পর কীর্তির সাথে আমার ভাব জমে যায়, গল্প গুজব জমে যায়। রাজনীতির বাইরে ক্রিকেট নিয়ে প্রচুর কথা হয়, এবং এত ভালো কথা বলতে পারেন কীর্তি, এত মিশুকে, মানে যারা কীর্তির সাথে এখন মিশছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তারা নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছিল 4 বছর আগে সংসদ ভবনে। কীর্তি কিন্তু একজন অমায়িক মানুষ। তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন, তিনি মানুষ হিসেবে অমায়িক মানুষ, এটা বলতে পারি। এরপর বলবো ইউসুফ পাঠানের কথা। মুর্শিদাবাদের মতন কঠিন কেন্দ্রে তিনি প্রার্থী। অধীর চৌধুরীর গড় বলা হয় বহরমপুরকে, সেই বহরমপুরে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক। অর্থাৎ কিছু বোঝবার আগেই এমন একজন প্রার্থীকে পাঠিয়ে দেওয়া হয়েছে বহরমপুর আসনে লড়তে, যেখানে কিন্তু অনেকটাই নড়বড়ে লাগছে অধীর চৌধুরীকে। এমনি অধীর চৌধুরীর ভোট গত 3টে নির্বাচন যদি আপনি দেখেন, ভোট ক্রমশ কমতে কমতে, মানে লিড কমতে কমতে 60,000-এ এসছে। কীর্তি কি পারবেন
অধীর চৌধুরী এই 60,000 ভোটকে নামিয়ে দিয়ে জিততে লড়াইটা কিন্তু কঠিন। কিন্তু ওই ইউসুফ পাঠানের সাথে আমার ব্যক্তিগত সখ্যতা নেই, তাই তার সম্বন্ধে ব্যক্তিগত কথা কিছু বলা যাচ্ছে না। তবে লড়াইটা তিনি কঠিন লড়াইয়ে নেমেছেন, এ কথা অনস্বীকার্য। এরপরে বলবো হিরণ চ্যাটার্জির কথা। হিরণ চ্যাটার্জি আগে তৃণমূলের মঞ্চে মঞ্চে ঘুরে বেড়াতেন, আপনারা জানেন অনেকেই। আমি বহু জায়গায় সভা কভার করতে গিয়ে দেখেছি হিরণ চ্যাটার্জি তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখছেন। তৃণমূল তাকে টিকিট দেয়নি বা সেভাবে গুরুত্বই দেয়নি, কারণ হিরণ চ্যাটার্জির নামে তারকা হলেও তিনি তো এমন কোনো কেউকেটা নন, এমন বড় তারকা নন যে তাকে নিয়ে তৃণমূল ভাববে। তো তৃণমূল তাকে নিয়ে না ভাবার ফলে তিনি চলে যান বিজেপিতে, এবং বিজেপিতে গিয়ে তিনি টিকিটও পেয়ে যান, বিধায়কও হয়ে যান দিলীপ ঘোষের আনুকূল্যে। কারণ দিলীপ ঘোষ যদি হিরণকে ব্যাকআপ না দিতেন তাহলে কিন্তু হিরণ এই জায়গায় পৌঁছতে পারতেন না। সেই হিরণ কিন্তু এবার নেমেছেন লোকসভা ভোটে দীপক অধিকারীর বিরুদ্ধে। নিঃসন্দেহে ভীষণ কঠিন লড়াই, ভীষণ কঠিন লড়াই। হিরণ কিন্তু খুব মিশুকে ছেলে, মানে মিষ্টি কথা বলতে ভালোবাসেন, আস্তে আস্তে কথা বলেন এবং খুব শান্ত প্রকৃতির ছেলে। যতটুকু তাকে চিনেছি দেখেছি সেই ভিত্তিতে আপনাদেরকে বললাম। এবার আসি অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পলের সাথে আমার আলাপ আরও আগে, 2018-এ। 2018-এ তিনি তখন তৃণমূল ঘেঁষা একজন ফ্যাশন ডিজাইনার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন, সেই অডিও রেকর্ড আজও আছে আমার কাছে। কারণ আমরা কাগজের জন্য ইন্টারভিউ করতে গিয়েছিলাম, আমি সে কাগজের জন্য ইন্টারভিউ করতে গেলে রেকর্ডার নিয়ে যেতে হয়, সেই রেকর্ডারে কিন্তু তার প্রতিটি কথা ধরা আছে। সেখানে তিনি তৃণমূলের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আদর্শ নেত্রী বলেছিলেন। তিনি একথাও বলেছিলেন ভারতবর্ষে একমাত্র স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়। সে রেকর্ডিংগুলো যদি কখনো প্রয়োজন হয় নিশ্চয়ই আপনাদের শোনাবো, আছে আমার কাছে। যদিও অন্য কাগজের হয়ে ইন্টারভিউটা করা, তাদের অনুমতি পেলে সেটাও দেখাবো আপনাদের। যাকে অগ্নিমিত্রা পল রাজনীতিবিদ নন, তিনি হয়তো বিজেপির মহিলা মোর্চা সামলাচ্ছেন, কিন্তু রাজনীতিটা তিনি কতটা বোঝেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে। তিনি যে ধরনের বক্তব্য রাখছেন সেটা রাজনীতিবিদের বক্তব্য না, কলতলার ঝগড়া করা পাড়ার দিদি বৌদি কাকিমাদের মতন করে। এটা রাজনীতিবিদের বক্তব্য নয়, বরং মানে তার তুলনায় অনেক ম্যাচিওর কথা বলেন লকেট চ্যাটার্জি। তাই অগ্নিমিত্রা পলকে আপনারা এই তারকা প্রার্থী হিসাবে কতটা নাম্বার দেবেন সেটা আপনারা ঠিক করে নিন। আমরা ততক্ষণে বলি লকেট চ্যাটার্জির কথা। লকেটও তৃণমূল ঘেঁষা একজন চিত্র তারকা ছিলেন। তৃণমূলের বিভিন্ন মঞ্চে তাকে দেখা গিয়েছে এবং তিনি তৃণমূলের কাছে টিকিটের প্রত্যাশাও করেছিলেন, পাননি, বিজেপিতে চলে গিয়েছেন। লকেট চ্যাটার্জির সাথে আমার ব্যক্তিগত আলাপ নেই, যদিও তার আত্মসহায়ক আমার বন্ধু হন। তবুও বলছি, তিনি নিশ্চয়ই আজকের প্রোগ্রাম দেখছেন, তো তবুও বলছি লকেট চ্যাটার্জি কিন্তু পলিটিক্যালি অনেক ম্যাচিওর, অনেকটা বেশি কিন্তু অভিজ্ঞতা তার আছে। তিনি সাংসদ হয়েছেন তার জন্য না, তার কথাবার্তায় বোঝা যায় তার রাজনৈতিক ডেপথ অনেক বেশি। আসবো রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়। একেবারে নতুন টাটকা তারকা প্রার্থী, বাংলা চিত্র তারকা, টেলিভিশনের দিদি নাম্বার ওয়ানের একদম স্টার অ্যাঙ্কার। তিনি নেমে পড়েছেন এবার ভোটের লড়াইতে, তাও আবার লকেটের বিরুদ্ধে। লকেটের বিরুদ্ধে তার লড়াইটা অনেকটাই সহজ হবে আমাদের সমীক্ষা বলছে, কারণ এখানে রচনা বন্দ্যোপাধ্যায় যদি একটু মুখকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি মুখ নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি এমন কিছু তারকাসুলভ কথা বলছেন যেটা কোনো রাজনীতিবিদের কথা নয়। তারকাসুলভ ইমেজ ছেড়ে, সেই কথাবার্তা ছেড়ে তাকে রাজনীতি সুলভ হতে হবে, কারণ রাজনীতির ময়দান আর সিনেমার অঙ্গনটা কিন্তু একেবারে আলাদা। যারা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে পরিচিত, আমার একটু আধটু আছে, ছিল আর কি, এখন নেই। একটা সময় সিনেমা ইন্ডাস্ট্রির বহুল মানুষের সাথে আমার একদম ব্যক্তিগত পর্যায়ে বন্ধুত্ব ছিল। সেই হিসাবে বলছি, সিনেমা ইন্ডাস্ট্রির যে স্টারডাম, সেই স্টারডাম কিন্তু রাজনীতিতে কাজে লাগে না। এটা রচনা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে, তা না হলে এবার তিনি জিতবেন এটা আমরা মনে করছি, আমাদের সমীক্ষাও তাই বলছে। আসবো সায়নী ঘোষকে নিয়ে। ইনিও চিত্র তারকা, কিন্তু এনাকে এখন চিত্র তারকা বলতে রাজি নই, কারণ সায়নী একদম 100% রাজনীতিবিদের মতন কথা বলছেন। তার বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছি, ব্যক্তিগত সখ্যতাও আছে, একদম আমার কন্যা সম। তবুও সায়নীর বক্তব্যে যা রাজনৈতিক ডেপথ আছে। হাওড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, তার মাধ্যমেই আমার সাথে সায়নীর আলাপ হয় এবং তার বক্তব্য শুনে মুগ্ধ। যেমন ঋতব্রত ব্যানার্জির বক্তব্য শুনে
আপামর রাজনীতিবিদ, যে কোনো রাজনৈতিক দলের লোকেরা ঋতব্রত ব্যানার্জির বক্তব্য শুনে মুগ্ধ হয়ে যান, তেমনি মুগ্ধ হতে হয় সায়নীর বক্তব্য শুনে। অসম্ভব ঝাঁঝালো এবং স্যাটায়ার মিশিয়ে এমন বক্তব্য রাখেন, মানুষের কাছে পৌঁছে যান খুব সহজে। এবং সায়নী ঘোষের একটা সবচেয়ে বড় গুণ, তিনিও কিন্তু অত্যন্ত মিশুকে, আমাদের মতন সাংবাদিকদের যখন অনেক অনেক বড় বড় নেতারা তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেখা করেন না, অনেক বড় বড় নেতারা ডেকে নিয়ে গিয়ে দেখা করেন না, নিজেরা ফোন করে বলেন আসুন আপনার সাথে আপনাকে ইন্টারভিউ দেব, তারপরেও যখন তারা ইন্টারভিউ বাতিল করেন বিভিন্ন আছিলায়, সায়নী ঘোষ কিন্তু একেবারে উল্টো, একেবারে উল্টো। সায়নী ঘোষকে যে কোনো দিন আপনাদের সামনে আনবো আমাদের স্টুডিওতে, এর কথা রইল, আনবই। এরপরে যার কথা বলবো তিনি হচ্ছেন ইন্দ্রনীল সেন, গায়ক। ইন্দ্রনীল সেন বুদ্ধবাবুর আশেপাশে ঘুরতেন, বুদ্ধবাবুকে নিয়ে তিনি একটা আবৃত্তির ক্যাসেটও করেছিলেন, মানে বুদ্ধবাবুকে অয়েলিং করার জন্য করেও ছিলেন। সে ক্যাসেট বাজারে চলেনি, তার একটা ক্যাসেট কোম্পানি ছিল, সেই ক্যাসেট করেছিলেন, চলেনি বাজারে। যাকে তিনি যখন দেখলেন পরিবর্তন হলো, তিনিও পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়ে তৃণমূলে চলে গেলেন এবং তৃণমূলে চলে গিয়ে এখন রাজ্যের মন্ত্রী। তিনি কতটা ভালো মন্ত্রী, কতটা ভালো নেতা, এ বিষয়ে আমরা পর্যালোচনা করতে পারবো না, কারণ বিষয়ে কিছু জানি না। তাই ইন্দ্রনীল সেনের বিষয়টি আপাতত বাদ দিচ্ছি, যদিও এই লোকসভার ভোটে তিনি প্রার্থী নন। এরপরে বলবো আর একজন তারকা প্রার্থীর কথা, ইনি চিত্র তারকা না, ইনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলির সাথে আমার ব্যক্তিগত আলাপ নেই, কোনোদিন মুখোমুখি হয়নি। অভিজিৎ গাঙ্গুলিকে যতটা টেলিভিশনে দেখেছি তার ভিত্তিতে বলতে পারি, এজলাসে একবার বোধহয় দেখেছিলাম, একবার না দুবার সামনাসামনি দেখেছিলাম, কিন্তু টেলিভিশনে তার যা বক্তব্য শুনেছি তাতে করে মনে হয়েছে তিনি বিচারপতির আসন থেকে নেমে রাজনীতির মানে অঙ্গনে আসতে পারছেন না। তার বিচারপতি ইমেজ, সবাইকে ধমকানো চমকানো, একে অশিক্ষিত বলা, ওকে মূর্খের মতন কথা বলছো, এসব বলা, রাজনীতিতে সব চলে না তো। রাজনীতিতে এক রাজনীতিবিদ, দিল্লির একজন প্রখ্যাত রাজনীতিবিদ, মানে দিল্লির একটা বড় নাম, আমি নামটা বলছি না, সেই নাম একদিন আমাকে দিল্লির সংসদ ভবনের বাইরেই আমরা কথা বলছিলাম, আমার সাথে বরুণ গান্ধীও ছিলেন সেদিন, তখন তিনি বলছিলেন পলিটিক্স মে গাধা কো ভি বাপ বানানা পড়তা হ্যায়, অর্থাৎ রাজনীতিতে গাধাকেও বাবা বানাতে হয়। তাই যারা মানে মানুষকে গাধা ভাবছেন, মানুষকে বোকা ভাবছেন, হয়তো তিনি জিতে যাবেন, তমলুকে যেভাবে টাকা পয়সা খরচ করছে বিজেপি, তাতে হয়তো বিজেপি জিতে যাবে, কারণ সেই তুলনায় বিজেপি তৃণমূলের প্রচারটা অনেক কম, অনেকটাই কম দেখলাম, অনেকটাই স্তীমিত দেখলাম। তাই হয়তো তিনি জিতে যাবেন, কিন্তু জিতে গিয়েও মানুষের সাথে এখন যেমন মিশতে পারছেন না, তখনও পারবেন না, কারণ তার ইমেজ তাকে বাধা দিচ্ছে। তার বিচারপতি সুলভ ইমেজ থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি এখনো পর্যন্ত। আগামী দিনে হয়তো পারলে আমাদের শুভেচ্ছা রইল। এবার বলি সায়ন্তিকা। সায়ন্তিকা মানে গত 3 বছর ধরে রাজনীতির ময়দানে আছে, লোকসভায় টিকিট না পেয়ে অভিমান করেছিলেন, অভিমান করার পর তারপরে তাকে বিধানসভার টিকিট দেওয়া হলো বরানগর থেকে। তিনি কতটা রাজনীতিতে সফল হবেন আমরা জানি না। যেমন নয়না দাস, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, এখন অবশ্য নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি টিকিট পেয়েছেন, বিধায়কও হয়েছেন, কিন্তু রাজনীতিতে তাকে কিছুতেই আমরা পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে বলতে পারবো না। সায়ন্তিকাকেও কিন্তু আমরা সেইভাবেই পেতে চলেছি, কারণ একজন অপরিপক্ক রাজনীতিবিদ হিসেবে থাকবেন। এই অরাজনৈতিক মানুষেরা যখন প্রার্থী হয়, সেখানকার যারা রাজনৈতিক কর্মী তারা পড়েন বিপদে, কারণ এই অরাজনৈতিক লোকেরা তাদের ওই স্টারডম ছেড়ে তারা সাধারণ মানুষের কাছে মিশতে খুব কম পারেন। সবাই দীপক অধিকারী নন, সবাই শুভেন্দু মার্জনা করবেন, শতাব্দী রায় নন, সবাই প্রসূন বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু বেশিরভাগই তাদের ওই স্টার সুলভ ইমেজ থেকে বেরোতে পারেন না। এবং না বেরোনোর ফলে সাধারণ মানুষের সাথে যেমন একটা দূরত্ব তৈরি হয়, তেমনি দূরত্ব তৈরি হয় কর্মীদের মধ্যে। কর্মীদের কাছেও তিনি স্টার হয়ে থাকতে চান। এইখানেই বাদে সমস্যা, এখানেই বাদে গণ্ডগোল। আমরা বহুবার এটা দেখেছি। আমি পরে কথা বলবো, যার কথা বলবো তিনি হচ্ছেন রুদ্রনীল ঘোষ। সম্ভবত তিনিই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবেন। যাই হোক, রুদ্রনীল ঘোষ, রুদ্র ভালো অভিনেতা নিঃসন্দেহে, এবং আমার একদম ভাতৃপ্রতিম। আমি যেখানে থাকি তার খুব কাছাকাছি অঞ্চলে থাকেন, খুব মানে অল্প বয়স থেকে তাকে চিনি, অসম্ভব ভালো অভিনেতা আর ততটাই খারাপ রাজনীতিবিদ।
ততটাই খারাপ রাজনীতিবিদ। কারণ অভিনয়ে তার যা তিনি যে ক্যারেক্টারগুলো করেন, সেই কমিক ক্যারেক্টার বলুন বা একটা ভাঁড় টাইপের ইমেজ বলুন, রাজনীতিতে এই ভাঁড় ইমেজ চলে না। তিনি যে কোনো বিষয় নিয়ে কবিতা বলছেন, যে কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসছেন, এই এত সহজলভ্যতা কিন্তু রুদ্রনীলের পক্ষে ক্ষতিকর হয়ে গিয়েছে। তিনি ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি, যদিও অত্যন্ত বলিষ্ঠ একজন অভিনেতা। তিনি অভিনেতা হিসাবে তাকে কুর্নিশ করতে হয়, তার বহু ছবি মনে দাগ কেটেছে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি এখনো দাগ কাটতে পারেননি। এবার আসি কিছু অবলুপ্ত নেতাদের কথা যারা তারকা ছিলেন, যেমন জয় ব্যানার্জি। জয় ব্যানার্জি বড় তারকা বাংলা ছবি, তিনি হারিয়ে গিয়েছেন পিসি সরকার, বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, হারিয়ে গিয়েছেন বাইচুং ভুটিয়া, হারিয়ে গিয়েছেন জ্যোতির্ময়ী শিকদার, হারিয়ে গিয়েছেন বহু বহু এরকম তারকা প্রার্থী। নাম বললে আজকের এপিসোড সারা রাত লেগে যাবে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, তারকা প্রার্থীদের সবচেয়ে বড় সমস্যার কথা বলেছি এবং সেটা বলেই শেষ করব। তারকা প্রার্থীরা সবাই প্রসূন বন্দ্যোপাধ্যায় নন, সবাই শতাব্দী রায় নন, সবাই দীপক অধিকারী নন। বেশ কিছু তারকা প্রার্থী আছে যাদের নাম বললাম না, সোহম টোহম ইত্যাদি অনেকে আছে, বললাম না। বেশিরভাগ তারকা প্রার্থীরা কিন্তু ভোটে জিতে যাবার পর কর্মীদের সাথে সঠিকভাবে যোগাযোগ রাখেন না। দায়িত্ব নিয়ে বলছি, সে যে দলেরই হোক না কেন, তার ওই স্টার সুলভ ইমেজ থেকে তারা বেরোতে পারেন না। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকেন। তারা ভাবেন যারা তাদের সাথে দেখা করতে আসছে সবাই সেলফি নিতে আসছে, সবাই তার অটোগ্রাফ নিতে আসছে, তা নয়। একজন সাংসদ বা একজন বিধায়কের কাছে বা একজন কাউন্সিলরের কাছে মানুষ কিন্তু নিতান্ত প্রয়োজনেই যায়। তারকারা এটা বোঝেন না। তারা ভাবেন এরা সবাই আমার ফ্যান। এই ফ্যান নন তারা। রাজনৈতিক অঙ্গনে ফ্যান বলে কিছু হয় না, রাজনীতির মাটিতে ফ্যান বলে কিছু হয় না। হ্যাঁ, অনুগামী হতে পারে, কিন্তু ফ্যান নন। যেদিন তারকারা এটা বুঝবেন, সেদিনকে তারকারা প্রত্যেকেই একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠবেন, এই আমাদের প্রত্যাশা। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আবার আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রায় 100-র কাছাকাছি পৌঁছতে চলেছে সংখ্যাটা। আমরা আপনাদেরকে বলছি আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যেমনি নর্মাল যেমন ইউটিউব করছেন করুন, তার সাথে আমাদের যে সাবস্ক্রাইবার জোন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে জয়েন করুন। সেখানে মতামত দিন কী ধরনের অনুষ্ঠান করতে হবে, কেমনভাবে অনুষ্ঠান করতে হবে। যেমন অনেকেই বলছেন আমাদের অডিও কোয়ালিটি নাকি তাদের পছন্দ হচ্ছে না, আপনারা একটু জানাবেন তো আমাদের অডিও ঠিকঠাক আছে কিনা। অনেকেই বলছেন অডিও কোয়ালিটি নাকি আমাদের আরও গম্ভীর হওয়া উচিত ছিল, বড্ড কানে লাগে। এটা যদি আপনাদের হয়ে থাকে জানাবেন, আমরা নিশ্চয়ই নিজেদেরকে শোধরাবো। আর আমাদের সাবস্ক্রাইবার্স জোনে যদি আপনি সদস্য হতে চান, তার জন্য প্রতি মাসে 100 বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে আমাদের সাবস্ক্রাইবার জোনে আপনি সদস্য হতে পারেন। পাশে যে নাম্বারটি দেখছেন 9830075869, এই নাম্বারে জিপে, গুগল পে, ফোনপে ইত্যাদির মাধ্যমে টাকাটা পাঠাতে পারেন, অথবা এই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেল নিয়ে নিতে পারেন। আমরা আপনাদের দিয়ে দেব, তখন আপনারা আমাদের কিন্তু সাবস্ক্রাইবার জোনে ঢুকে যেতে পারবেন। আজকের এপিসোড শেষ করার আগে আরও একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রচুর মানুষ বিজ্ঞাপনের জন্য অফার করছেন, বিজ্ঞাপন দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমরা খুব চুজি এ ব্যাপারে। কারণ আমাদের একটি জ্যোতিষের বিজ্ঞাপন চলে, আমরা একটি জ্যোতিষ নিয়ে অনুষ্ঠানও করতে চলেছি, কিন্তু বহু মানুষ মাদকেরও বিজ্ঞাপন দিতে চান, সিগারেট ইত্যাদি ইত্যাদি। আমরা কোনো মাদক বিজ্ঞাপন দেব না। আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, কোনো নার্সিংহোমের বিজ্ঞাপন আমরা দেব না। হ্যাঁ, আমরা শুরু করছি একটাই কারণে, বিজ্ঞাপনটা চালাচ্ছি, শুরুটা করেছিলাম জ্যোতিষ নিয়ে, সেটা আমাদের কন্টিনিউ করতে হবে, এটা আমাদের কমিটমেন্ট। কিন্তু বিজ্ঞাপন যারা অফার করছেন তারা মনে রাখুন, নার্সিংহোম বা মাদক জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য এই ধরনের বিজ্ঞাপন আমরা নিতে পারবো না, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এছাড়াও যদি অন্য কোনো ব্যাপারে বিজ্ঞাপন দিতে চান, তার জন্য 9830075869 এই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে বিশদে জেনে নিতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।